ওকে না এখানে যেটা বলছি ধূমকেতুর এই অসাধারণ সাফল্যের পর তুমি বলেছো ধূমকেতু একবারই হয়, অনেক দর্শকের মন ভেঙে গেছে, সেটা নিয়ে কি বলবে? তাদের মনটা ভেঙে গেল। সি তোমাকে এটা বুঝতে হবে কে কেন এটা বলছে। এটা নয় কি আমি ধূমকেতু টু করতে চাই, কিন্তু এটাও সত্যি কি ধূমকেতুর যে ইমোশনটা কি আমরা রিপিট করতে পারবো? তুমি যে আবেগটা দেখতেই পাচ্ছ সকাল মাঝরাতে দুপুর থেকে যে শোটা, যে আবেগটা, এটা না আমরা আবার রিক্রিয়েট করতে পারবো কিনা। কারণ ধূমকেতু টু করতে গেলে ধূমকেতু ওয়ানকে বিট করতে হবে। আর ধূমকেতু ওয়ান একটা পাহাড়ের মতন আছে, হিমালয় পর্বতের মতন দাঁড়িয়ে আছে আমাদের সবার সামনে। কে যেভাবে ভালোবাসা পেয়েছে, যেভাবে সাকসেস পেয়েছে, ইনফ্যাক্ট কালকে ফার্স্ট উইক ছিল ন্যাশনালি, সব কটা শো হাউসফুল। বাংলা ছবি ইতিহাসে প্রথমবার হয়েছে 60+ শো হাউসফুল, মানে সমস্ত জায়গা বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যেখানে যা যা লেগেছে। তো আমাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ, কে ধূমকেতু টু যদি বানাই আর যদি এইটাকে এর উপরে যদি না যেতে পারি, সেটা আমাদের জন্য খুব কষ্টকর। যে ভালোবাসা পেয়েছি, যে আবেগটা এই ছবিটার সঙ্গে যুক্ত আছে, মানে এটা বিশাল বড় চাপ, বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার। আমি শিওর তাকে কৌশিকদারও সেই চাপটাই হবে। আমরা যেটা বললাম কি ইটস নট নেসেসারি কি লোকে ধূমকেতু টু দেখতে চায়, বা আমার মনে হয় লোকে আরো বেশি দেব শুভশ্রী, দেব রুদ্র, দেব কৌশিক গাঙ্গুলি, দেব রানা সরকারকে একসাথে এই টিমটাকে আবার কবে দেখতে চায়, সেটা সেটা বেশি আমার মনে হয় মানুষের আবেগ। তার মনে কি আমি কৌশিকদাকেও বলেছি কি আরেকটা স্ক্রিপ্ট লেখো, যেখানে যদি মনে হয় আমি যোগ্যতা আমার অভিনয় করার, কারণ কৌশিকদা তো একটা লিমিটেশন আছে না, মানে বুম্বা দা জয়াসন বা বল বল চুন্নিদি, এর বাইরেও যদি কোথাও যদি একটু রোল ভালো থাকে, আমাকে শুভশ্রীকে বা রুদ্রকে নিয়ে যদি ভাবে আর কি। তো এটা বলা আছে, আমার মাস্টারমশাইকে বলা আছে। বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক আমি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করো, আমি না ভয়ে আছি। ভয়কে যেই ভালোবাসা আমরা পেয়েছি না, সেই ভালোবাসা হঠাৎ করে আসে, মানে এটা নর্মাল না। ধূমকেতু তোমরা এখন সবাই বুঝতেই পারছো, যেই ভালোবাসাটা আমরা গত 10-12 দিন ধরে পাচ্ছি, এটা নর্মাল ভালোবাসা নয়, এটা অতিরিক্ত একটা আবেগ, একটা আমার ভয় এই পরের ছবিটা যদি ধূমকেতু টু হয়, যেটা না পাই আমি ভেঙে পড়বো। তো এইটাকে একটু হোল্ডে রাখি। শিওর না হবে তো করা যাবে করা যাবে না ওই আবেগটা, যতক্ষণ না সবাই ইউনাইটেড ভাবে ভাবছে। তো সেই জায়গাতে আমার মনে হয় সেম কাস্টিংকে নিয়ে যদি অন্য কোনো গল্প নিয়ে যদি আমরা আসি, সেটা বেশি ভালো হবে বা লেস চ্যালেঞ্জিংও হবে। তোমার দর্শকরা এতদিন ধরে হল ভরিয়ে দিচ্ছিল, আজকে তুমি প্রথমবার হল ভিজিট শুরু করলে এবং এরপরে আরো অনেকগুলো জায়গায় যাবে, সেটা নিয়ে কি কেমন মনে হলো দেখে সামনে সামনে? আমার মনে নেই লাস্ট কবে থেকে ইন্টারাকশনটা শুরু করেছি, কিন্তু এটা বহু বছরে আমার সম্পর্ক। আমার দর্শক যারা টিকিট কেটে হলে আসে, তাদের সঙ্গে বরাবরই আমার একটা সম্পর্ক আছে। মানে ইটস নট দ্যাট কি আমি নন্দনের প্রথমবার এসেছি বা ধূমকেতুর জন্য প্রথমবার বেরিয়েছি, তা নয়। কিন্তু আমি অনেকবারই অনেক ছবিতে আমি হলে গেছি, তাদের রিয়াকশন, তাদের ভালোবাসা, তাদের কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, হয়তো চুপ করে পিছনে দাঁড়িয়েও দেখেছি কোন সিনে ওরা হাততালি দিচ্ছে, কোন সিনে ওরা নাচছে, কোন সিনে কাঁদছে। তো এইটা আমার মনে হয় কি ধূমকেতু, যেটা আমি একটু আগেই মঞ্চে বলছিলাম, এটা একটা অন্য আবেগ। ততটা না দর্শকের আবেগ, তার চেয়ে অনেক বেশি আমাদের আবেগ ছিল। 10 বছর ধরে এই যন্ত্রণা নিয়ে আমরা লড়েছি, কি কবে আমরা বড় পর্দায় নিয়ে আসবো সিনেমাটা, কবে আমরা আমাদের দর্শককে দেখাতে পারবো আমাদের এই পরিশ্রমটা। আজকে প্রত্যেককে প্রশংসা করছে, রুদ্র তার মতো করে প্রশংসা পাচ্ছে, কৌশিকদা তার মতো করে, রানাদা তার মতো করে, বাকি শুভশ্রী তার মতো করে প্রশংসা পাচ্ছে, আমি আমার মতো করে প্রশংসা পাচ্ছি। তো ইটস এ গ্রেট ফিলিং। কে আমি কাল অব্দি ব্যস্ত ছিলাম, যারা জানে কালকে অব্দি আমার ব্যস্ততা ছিল, শুটিং বা ইভেন্ট অনেক কিছু ছিল। আজ থেকে মোটামুটি ফ্রি হলাম। তো আজ থেকে আমাদের যাত্রাটা শুরু হয়ে হল ভিজিট করা, মানুষের কাছে পৌঁছানো, এবং আরো মানুষ যারা এখন দেখবে করছে, তাদেরকে বোঝানো কেনা এবারে আপনারা চলে আসুন, কারণ সবাই তো ভালো বলছে। তো এটাই উদ্দেশ্য। আমাদের পুরো টিমের কাছে একটা প্রশ্ন করবো, ইংলিশে একটা কথা আছে, উইথ এভরি হার্ডলস কাম গ্রেট সাকসেস। তোমাদের ক্ষেত্রে কি সেটা একদম প্রযোজ্য হয়ে গেল পুরো টিমের কাছে? না, আংশিকভাবে তো তাই, সত্যিই তাই। মানে এটা অপেক্ষাটা আমাদের হাতে ছিল না সমস্তটা। আরো তৃতীয় পক্ষ ছিল বাইরে, যারা অন্য প্ল্যাটফর্ম, তাদের সাথে সেই নেগোসিয়েশন। এবং আমাদের একটা এমন দুঃখ ছিল প্রত্যেকের মনে, দেব, আমি, রানা, প্রত্যেকের, রুদ্র ছিল, সেটা যতবারই দেখা হতো আমাদের যে কোনো কাজে এটা নিয়েই কথা হতো, যে কোনো সমাজ মাধ্যমে যে কোনো পোস্ট দেওয়া হতো। ধূমকেতু বোধহয় কমন ফ্যাক্টর এই লাস্ট 9 বছর ধরে। এটা কল্পনা করা যায় না কখনো হয়েছে কিনা, যাই ঘটনা ঘটছে ধূমকেতু কবে আসছে এই প্রশ্ন। এবং আমরা যখন তিনজনই দেখা করতাম, লোকের মনে প্রথম ধূমকেতুই মনে করতো যে এটা কোটা কবে হবে, এটা নিয়ে কোনো কথা হচ্ছে। আমরা নিজের আলাদা কথাও বলতে পারতাম না কোথাও। একদমই। এবং দেবদা দেশুর পাশাপাশি দেবও কিন্তু একটা আলাদা ভালোবাসা পাচ্ছে, সেটা নিয়ে কি বলবো? না, অফ কোর্স ইটস এ গ্রেট ফিলিং, দেবু নিয়ে কিন্তু একটা কনফিউশনও আছে, বলো। মানে দেবরূপ ফিলি এবং দুটোর সঙ্গে ভালোই আছি আমি, এটাও ভালো।
এটা তো অস্বীকার করা যাবে না, রুদ্রনীল ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর নট অনলি ইন বেঙ্গল, আমাদের ভারতবর্ষে এই সময় দাঁড়িয়ে ও দারুণ একজন অভিনেতা। ওর ময়দান দেখে আমি ওকে ফোন করেছিলাম যে আমার দারুণ লেগেছে ওর চরিত্রটা ময়দানে, মানে অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট ফিলিং, লাইক নর্মালি হয় না। বাট আমি যেটা স্টেজেও বললাম কি গত কয়েক বছর ধরে মানে আমার ছেলেদের সঙ্গে বেশি ভালো কেমিস্ট্রি দেখা যাচ্ছে দেন হিরোইনদের সাথে। তা বলে কি এটা বলছি না যে দেব শুভশ্রী ডেফিনেটলি এই যে পুরো আমরা ব্যাপারটা দেখছি, যে কালেকশনটা দেখছি, ডেফিনেটলি দেব শুভশ্রী যে প্রথম 2-3 দিনে যে আবেগটা ছিল কেন দেব শুভশ্রীকে দেখবো কিন্তু তারপর দর্শক তার মতো করে নিজেদের ভালোবাসাটাকে আরো মানে এগিয়ে নিয়ে গেছে কিনা। এখানে রুদ্রনীল খুব ভালো, এখানে দুলাল দাও খুব ভালো, কৌশিক দা দারুণ একজন ডিরেকশন দিয়েছেন, এবং প্রডিউসার যে খরচা করেছে আজকে সেই জন্য প্রাসঙ্গিক লাগছে, আজকে সেই জন্য মনে হচ্ছে না এটা পুরোনো ছবি নয়। তো সবাই সবার মতো করে কমপ্লিমেন্ট পেয়েছে। অফকোর্স রুদ্রনীল সাথে কাজ করলে নিজেরও একটা বৃদ্ধি হয়। একজন ভালো অভিনেতা যদি সামনে থেকে পারফর্ম করে, দারুণ যদি পারফরমেন্স দেয়, তোমারও মনে হয় না আমি কিভাবে এটাকে ম্যাচ করবো, কারণ আমার জন্য ওর সিনটা যাতে না খারাপ হয় বা ওর জন্য যেন আমার সিনটা যাতে না খারাপ হয়। কারণ এখন যারা যারা দেখে নিয়েছেন 70% to 80% আমরা আছি, দুটো বন্ধুর গল্প, মানে কখনো ঘুমিয়ে ঘুমিয়ে ডায়লগ বলছি, কখনো রান্না করতে করতে ডায়লগ বলছি, কখনো কেক মাখিয়ে মাখিয়ে, কখনো নাচছে, কখনো মানে তো সহজ নয়। আমার মনে হয় কি তার পুরো ক্রেডিটটা যায় কৌশিক দাকে, কিন্তু তিনি লিখেছেন দারুণ। এই দুটো বন্ধুত্বকে এস্টাবলিশ করার জন্য যে সংলাপগুলো দরকার, যে মোমেন্টসগুলো দরকার, যেভাবে ক্যাপচার করতে হবে, আমার মনে হয় এই জুটিকে যদি হিট করানো যায়, কারণ দেব শুভশ্রী জুটিকে দর্শক হিট করেছে। আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা 5টা ছবি এর আগে করেছি, আমাদের প্রচুর গান, অজস্র গান আছে, মানুষ এখনো ঢাকের তালে বাজায়, মালারে গান বাজে, যে কোনো ফাংশনে দেব শুভশ্রী গান তোমাকে গাইতেই হবে। যদি তুমি কোনো সিঙ্গার হোক বা কোনো ইভেন্ট হোক বা বিয়ে বাড়ি হোক, তোমাকে দেব শুভশ্রী গান চালাতেই হবে। দেব রুদ্রর কেমিস্ট্রি যদি হিট হয়ে থাকে, আমরা যদি আমাদেরকে একটু সাইডে রাখি, আমার মনে হয় কৌশিক গাঙ্গুলি ইজ দ্য মেইন পার্সন। ওই সংলাপগুলো যদি না থাকতো, ওই সিচুয়েশনগুলো যদি না তৈরি করতো, তাহলে আমরা কিছুই করতে পারতাম না। মানে ভানু যোগেশ ওইভাবে কখনো আমরা ঢুকতে পারতাম না ওই চরিত্রে, মানে এটা বলতেই হবে। মানে আমার নিজে আমি এক্ষেত্রে পরিষ্কার বলবো যে যতটুকুই ভালোবাসা আসছে এই কেমিস্ট্রিটার জন্য, এবং সেটা পরিচালকের যে নিখুঁত ব্যাখ্যা আমাদের, যে একটা চরিত্রকে কি করে জন্ম দিতে হবে, তার ইমোশনকে কি করে তৈরি করতে হবে, সেই জন্যই বোধহয় ভানু বা দেবের করা আরেকটা চরিত্র যেটা খুব টাফ পোর্ট্রে করা ছিল, কারণ প্রস্থেটিক মেকআপে শুধুমাত্র চোখের মনিটা আর ঠোঁট এটা ছাড়া বাকি আর কোনো মাসল মুখের কাজ করা বুঝতে পারা যায় না। সেখানে ইন্দ্রনাথ খাসনবিশকে যেভাবে জ্যান্ত করেছে, ইন্দ্রনাথ খাসনবিশ এবং যোগেশ, ভানু এবং যোগেশ দুটো আলাদা চরিত্রের সঙ্গে যোগেশ, তাদের কেমিস্ট্রি, তাদের ইমোশন, ঠিক ভুল নিয়ে আলোচনা করা, দুটো ডিফারেন্ট ক্যারেক্টার। একটা মানুষ এত সাহসী, সে পাখির ডিম ছোটবেলা থেকে তরতর করে বেয়ে পারতো, আর একজন পারতো না। সো এই ইমোশনটাকে খুব এত সুন্দর করে কৌশিক গাঙ্গুলি তার লিখনীতে যে বুনেছেন, যেভাবে শর্ট টেক করেছেন, ফলত আমার মনে হয় সেইভাবে অ্যাক্টাররাও আমরা নিজেদের মনে হচ্ছে নিংড়ে দিই, হলো না। আমি রিহার্সালের ক্ষেত্রেই পরিষ্কার বলবো, নারখান্ডার ওই ঠান্ডায় মাইনাস টেম্পারেচার যেখানে, সেখানে দেব পারফর্ম করছে করে পরিষ্কার আমার দিকে তাকাচ্ছে রিহার্সালে, আমি ওর দিকে পারফর্ম করে তাকাচ্ছি যে আমরা কি পরিষ্কার পরিচালক যেটা পার্ট চাইছেন সেই চরিত্রটা হতে পারছি। সো এবার সেটাকে দর্শক যেভাবে ভালোবেসেছেন, সম্মান দিয়েছেন, এর থেকে আর অভিনেতাদের কি পাওয়া হতে পারে? এটা আমি না বললে খুব অন্যায় হবে। এই পরিশ্রমটা কল্পনা করা যায় না। প্রথমত রুদ্র ওইভাবে পাটাকে সম্পূর্ণ বেঁকিয়ে নিয়ে একটা পাহাড়ি রাস্তা খুব উঁচু নিচু হয়, তার মধ্যে সারা দিন ওইভাবে হাঁটা, একটা পায়া পুরো সম্পূর্ণ অ্যাঙ্কেলটা বেঁকিয়ে দিয়ে হাঁটতে থাকা সারাদিন ধরেই, এবং সেটাকে মেনটেন করা সারাদিন ধরে, এটা খুব স্বাভাবিক নয়। উল্টো দিকে যে মানসিক অত্যাচার হয় একটা অভিনেতার উপর প্রস্থেটিক্স করলে, সেটা কল্পনা করা যায় না। রাত্রি 3টে থেকে সকাল 8টা পর্যন্ত এই একটা ছেড়ে একটা চেয়ারে বসে আছে, এবং তারপর সারাদিন সে বাকি 12 ঘন্টা 14 ঘন্টা শুধু এই ফলের রস বা অন্য জুস খেয়ে থাকবে, কারণ অন্য কিছু খাওয়া বারণ। এবং সেটা খুব কষ্ট হচ্ছে, এবং একবারও বলছে না কাউকে, কারণ নিজের মুখটা সম্পূর্ণ ঢাকা, স্কিনটা ব্রিথ করতে পারছে না। এবং অত ঘন্টা মেকআপ কিভাবে এমনি চেয়ারে করা সম্ভব নয়। রানা প্রযোজক রানা সরকার তখন বলেছিল না কলকাতা থেকে চেয়ার যাবে, এখান থেকে একটা চেয়ার গিয়েছিল, বড় পার্লারের চেয়ার যেটা রিক্লাইনার, তাতে বসে থাকতে হলে ঘুমিয়েও পড়তে হবে অত ঘন্টা। ওর মুখের উপর 4জন মানুষ কি যে করে চলেছে ম্যাজিক, এবং তারপরে বেরিয়ে আসতো। আমরা শ্যুট করেছি সব, এত বছর পরেও আমার চোখে জল এসে গেছিল সিনসিয়ারলি, যখন ও বাবা উঠে যাওয়ার পর যে এরকম করে বাবাকে প্রণাম করে তাকিয়ে, এবং তখন চোখের ভিতরটা দেখা গেছে বড় পর্দায়, ওইভাবে আমরা মনিটরে বুঝতে পারিনি। বড় পর্দায় যে চোখের মণি এবং চোখের সাদাটা, ওইটা কিন্তু প্রস্থেটিক নয়, ওটা দেব অধিকারী। হ্যাঁ, ও সেটা এমন জায়গায় নিয়ে চলে যায় ক্লোজ আপ গুলোকে, যে প্রস্থেটিকটা পর্যন্ত জীবন্ত হয়ে ওঠে। সেটা অভাবনীয়। এই পরিশ্রমটার জন্য চিরকাল বাংলা সিনেমা কৃতজ্ঞ থাকবে।
দেবদা একটা কথা বলছিলে যে দেব শুভশ্রী এখানে কিভাবে ল্যান্ড করবে, কিভাবে এটা প্লেস হবে, সোশ্যাল মিডিয়াতে এখন সবকিছু চিরুনি তল্লাশি হয়। এই ছবিটাকে একমাত্র লোক যদি দর্শককে বাদ দিয়ে যে বাঁচিয়ে রেখেছে, ট্রোল হয়ে গাল খেয়ে যাই হোক না কেন, তার নাম হচ্ছে রানা সরকার। রানা সরকারের ফলোয়ার বেড়েছে গাল খেয়ে খেয়ে। রানা সরকারের ধূমকেতু আনছেন না কেন? কমেন্ট বক্সে কমেন্ট হতো গাল খেয়ে খেয়ে, এবং ফলোয়ারও বেড়েছে। এবং এটাও সত্যিকে ঝগড়া করে হোক যাই হোক আমাদের মন মাইনানো ছিল কিছুদিন, কিছু বছর আগে। কিন্তু এটা অস্বীকার করা যাবে না কি ছবিটাকে বাঁচিয়ে রেখেছিল লোকটা। কে ধূমকেতু যে এখন যে জায়গায় পৌঁছেছে, মানে আমার যবে থেকে আমরা ডিসাইড করলাম যে ছবিটা রিলিজ করবে তখন থেকে আমরা ইনভলভ হলাম, কিন্তু তার আগে অব্দি রানা সরকার সোশ্যাল মিডিয়াতে অন্তত একা লড়ে গেছে। কখনো যে ছবি ভিজুয়ালগুলো দেওয়া উচিত না সেগুলো দিয়েছে, সেটা নিয়ে আমি খুব রেগে গেছিলাম। এইভাবে দেব শুভশ্রী যা করে দিয়েছে জানো তো যে ধূমকেতু আসবে। ও রানা সরকারকে আটকানো কারোর বসেনি। রানা সরকার সকালবেলা ঘুম থেকে একটা কথা বলে, দুপুরবেলা আরেকটা লাঙ্কা হয়। এটাও হতে পারে ধূমকেতু 2 আসছে সোহম হিরো, হয়তো ডেফিনেটলি দেখতে পাওয়া গেছে যে সোহম প্রসেক্টটা ফিট করাতে পেরেছে। এটা তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আনন্দের কথা। তো এই বিষয়ে রানাদা বলতে পারবেন। তাহলে তো সোহমকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া আরো একটা জিনিস যে বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম ক্রস প্রমোশন খুব কম, মানে হাতে নেই, তুলে দেখা যায় একদম। নেই। এটা যে ক্ষেত্রে একটা মানে একটা স্পেশাল স্ক্রিনিং এর দিন দাঁড়িয়ে তোমরা আরেকজনের সহকর্মী ছবিকে এগিয়ে দিলে মানে কমেন্ডেবল। এটার জন্য কি সাহস লাগে নাকি ইউনিটির অভাব থাকে? কোন জায়গা থেকে তোমরা পারলে এখন অব্দি হয়? আমি একটা কথা বারবার বলি, আমি কোনোদিন এটা দেখিনি, যেহেতু এটা টিম, যেহেতু ধূমকেতু দেব একা নয়, এই মঞ্চে যারা মানে টেবিলে এই পাশে যারা বসেন তারা সবাই স্টেক হোল্ডার। কিন্তু আমি যদি আমার কথা বলি, আমি সবসময় যে দেব একা নয়, ইন্ডাস্ট্রি বড় হোক। এবারে ইন্ডাস্ট্রি বড় হতে গেলে আমি আমার ছবিটার জন্য তাহলে তো আমি দিদিকে এটাই বলতাম না, আমি তো বলতাম না, আমি শুধু বলতাম দিদি আমি ধূমকেতুতে শো পাচ্ছি না, বা অরূপ বাবু যে বা মিটিংটা হলো, আমি তো ইন্ডাস্ট্রি শো পাচ্ছে না। মানে কালকে আমি বছর 2টো ছবি করি, খুব কম বছর গেছে যেখানে আমার 3টে ছবি রিলিজ হয়, আদারওয়াইজ 2টো ছবি আমার বছর কেটে যায়। সেখানে দাঁড়িয়ে বাংলা ছবি একটা প্রেসিডেন্ট সেট করা, কি সিঙ্গেল স্ক্রিনে 50% শো পাওয়া যাবে, ইউনো, এরপরে কাউকে ওই লড়াইটা করতে হবে না কি আমি শো পাচ্ছি না, এইটা প্রাইম টাইমে শো পাচ্ছি না। আজকে সরকার সেটাকে হস্তক্ষেপ করে একটা রুল বানিয়ে দিয়েছে, এইটাও একটা পাশে থাকা। এবং অ্যাট দ্য সেম টাইম আমি শুধু মুখে বললাম, কাজ করলাম। কাজটা হলো কি ভাই, আমি যখন শোভ আমাকে বললো এটা আমি ভাবছিলাম খুব দারুণ ভেবেছিস, আমার দারুণ লেগেছে। আর আমার প্রমোশন আইডিয়াগুলো খুব ভালো লাগে, নিজেও প্রমোশন করতে ভালোবাসি, নিজেও কিছু একটা আউট অফ দ্য বক্স করতে ভালোবাসি। আমার সত্যি ওর আইডিয়াটা ভালো লেগেছে এবং চলে যায় এনি হেল্প ওই দিনে। ইনফ্যাক্ট আমি বেরোনোর পর ওকে আবার বললাম তোর কিছু বলতে হবে, কানে কানেই বলছিলাম, আর কিছু তুই চাস আমি আরো কিছু বলি, আরো কিছু করি যাতে তোর সিনেমার হেল্প হবে। আমার মনে হয় দিস ইজ অলসো ওয়ে অফ সাপোর্টিং বাংলা সিনেমা। এবং আমার কোনো ইনসিকিউরিটি নেই, আমার কোনো ভয় নেই। আমার মনে হয় যত বাংলা ছবি বক্স অফিসে বাড়বে তত আমার পার্সোনাল লাভ, কারণ আমার ছবিও তারপরে আসবে। সিনেমা দেখাটা হচ্ছে একটা অভ্যেস, এইটা হঠাৎ করে সিনেমা দেখতে যাও তা নয়। কিন্তু এই অভ্যেসটা যদি থাকে, আমার ছবি হোক, ওর ছবি হোক, অসিতা পরে অন্য কাউকে নিয়ে ছবি হোক, এই রোটেশনটা হতে থাকবে, মানুষের বিশ্বাসটা বাড়তে থাকবে। সেই জন্য আজকে সাউথ ইন্ডাস্ট্রি 500 কোটি 600 কোটি সিনেমা করতে পারছে, এইভাবে তো ওরা শুরু করেছে। তো আমার দিস ইজ দ্য প্রসেস। আর আমি বিশ্বাসী যে বছর 2-এর মধ্যে আমরা যে কোনো ভাষার ছবির সঙ্গে ইকুয়ালি পাঙ্গা দিয়ে লড়াই করতে পারবো, গল্প নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে, মাউন্টিং নিয়ে, সমস্ত কিছু নিয়ে। আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে সোহমের ছবির ক্ষেত্রে ওর এটা ওরও খুব মানে